এই ভারতে আছেন কেন কমরেড? আছেন কেন? এই ভারতের হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছেন কেন? পাকিস্তান চলে যান। যখন কত ব্যর্থ স্টেট আপনারাই দাবি করেছিলেন এই পাকিস্তানের, লড়কে লেগা পাকিস্তান। জ্যোতিবাবু বলেছিল পাকিস্তান না গঠন হলে দেশের স্বাধীনতা অসমাপ্ত থাকবে। আমার কথা নয়, চ্যালেঞ্জ করছি আমি আপনাকে। ফলে চলে যান, ভালোই ভালোই চলে যান। দেখুন বাংলাদেশের সাধারণ মুসলমান মানুষগুলো কি অনাহারে, কি কষ্টে। দেখুন আটার লাইন পাকিস্তানে ব্যর্থ স্টেট, ওরা ইসলামিক স্টেট হলেও আমি বলতাম ধন্যবাদ, অন্তত ইসলামের একটা ভালো স্টেট হয়েছে। তাহলে পাকিস্তান যদি জল বন্ধ করে থাকে, চীন কি করে তিব্বতের উপরে ব্রহ্মপুত্রে, যে ব্রহ্মপুত্র ভারতবর্ষের জলের 42% জল সাপ্লাই করে, একটার পর একটা বাদ দিয়ে ব্রহ্মপুত্রের জল শুকিয়ে দিয়েছে কমরেড? উত্তর দিন। ও চীন আপনার পিতা, এখন নবপিতা। 62-তেই চীন যখন একতরফা ভারতকে হামলা করেছিল, নেহেরু তখন তাসখান্ডে চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে শান্তি চুক্তি করছে। দেখুন এরা শান্তির কত বড়। যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না। দেশদ্রোহীদের বিরুদ্ধে আর কত গালাগালি করব? যখন তৎকালীন মনমোহন সিং সরকার ইউপিএ 1 বামেদের সমর্থনে যখন পরমাণু চুক্তি করছে আমেরিকার সাথে দেশের ভালোর জন্য, তখন এরা বলেছিল পরমাণু দাসত্ব নিচ্ছে কংগ্রেস। কারণ তাদের আমেরিকার সাথে চুক্তি করতে বাধা, একই পরমাণু চুক্তি চীনের সাথে করলে বাহবা, সঠিক, রাশিয়ার সাথে করলে ভালো। এই যে দ্বিচারিতা, দেশদ্রোহিতা এদের রক্তে আছে। শান্তি চাই। তাই আজকে যারা কলকাতার বুকে যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, জল কেন বন্ধ করলেন, হ্যান করলেন তেন করলেন, আমি আপনাদের আন্দোলনটাকে সমর্থন করতাম, মানবতার কারণে করতাম। যদি এটা একতরফা না হতো, উল্টো পাশে যদি এই কথাটা বলতেন চীন মুর্দাবাদ, কেন হামলা করেছেন 62-তে, কেন উরুগুয়ে মুসলিমদেরকে প্রদেশের পর প্রদেশ ধ্বংস করে দিয়েছে চীন, একটা কথা বলেছেন আপনি? দেখুন চীনে গিয়ে উরুগুয়ে প্রদেশে কোনো মুসলিম মানুষ রোজা করতে পারে না, 300 বছরের পুরনো একাধিক মসজিদ গুড়িয়ে দিয়েছে। পৃথিবীর সবচাইতে বড় মুসলিম ইসলাম ধ্বংসকারী দেশ চীন। এইখানকার কমরেড একটা কথা বলেছে, শুনেছে? নেতাজি তেজর কুকুর বলার পরে এখন বলছে ঐতিহাসিক ভুল। রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি, ঐতিহাসিক ভুল। আম্বেদকর জাত নেতা, পরে বললো ঐতিহাসিক ভুল। আচ্ছা বিবেকানন্দ কে? ধর্ম নেতা, ঐতিহাসিক ভুল। তারপরে কি হলো? রামকৃষ্ণ পরমহংসদেব, ও তো মিল্কি রোগী, তারপরে বললেন এখন ঐতিহাসিক ভুল। আমি বলছি যে দলটার ঐতিহাসিক ভুল স্বীকার করাটা ভুল করে ফেলার অনেক পরে একটা চরমতম নিদর্শনের উদাহরণ বহন করে, সেই দলটা কলকাতার বুকে দাঁড়িয়ে পাকিস্তানের মতন স্টেট স্পন্সর টেররিজমের ফ্যাক্টরি, আমার কথা নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনি বুম নিয়ে ঘুরে বেড়ান, প্রত্যেকটা দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রত্যেকে বলবে যে ওখানে মুসলিম সাধারণ মানুষের কথা, সেখানকার পাক সেনারা, সেখানকার রাষ্ট্রনায়করা, সেখানকার জঙ্গি নেতারা কোনোদিন 1 ঘন্টার জন্য ভাবেনি ওরা আইএম এর টাকা নিয়েছে, অস্ত্র কিনেছে, যুদ্ধ করেছে। এই বলার রাইটটা আপনাকে দিয়েছে ভারতের সংবিধান। কিন্তু এই জায়গায় আমার একটা যেটা প্রশ্ন, যখন পাকিস্তান হামলা করে পুলওয়ামায় আক্রমণ করে ছত্রখান করে দিল 26 জন ভারতীয়কে, তার মধ্যে 25 জনের ধর্মীয় পরিচয় দেখে মারা হলো, সেই দিন একটাবার রাজপথে একটা মিছিল করে বলেছিলেন পাকিস্তান মুর্দাবাদ, বলেছিলেন পাকিস্তান যুদ্ধ নয় শান্তি চাই, জঙ্গি নয় শান্তি চাই বলেছিলেন। সেদিন বলেছিলেন প্রমাণ কোথায় পাকিস্তান মেরেছিল? অর্থাৎ সিলেক্টেড সেকুলারিজম, সিলেক্টেড আন্দোলন, এই তথাকথিত এই বুদ্ধিজীবী, তথাকথিত শহরে নকশাল, তথাকথিত বামেদের ঐতিহাসিক চরিত্র, এরা স্ট্যালিন, এদের গুরুদেব স্ট্যালিনের কথাই মানে না। না দেখুন বামপন্থীদের সম্পর্কে আমরা একটা কথা বলি, বিভ্রান্তি, চরম বিভ্রান্তি, মিথ্যাচার, দেশদ্রোহিতা, এটার আরেকটা সমার্থক শব্দ বামপন্থী, বা বলতে পারেন তথাকথিত বামপন্থী, বা বলতে পারেন অতি বামী ওদের রাজনীতি। কারণ একটা সময় তো প্রচলিত কথাই ছিল কিউবায় বৃষ্টি হলে কলকাতায় ওরা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাই তো? অর্থাৎ যে দলটি ভারতবর্ষে থেকেছে, ভারতবর্ষের হাওয়া বাতাসে নিজেরা পুষ্ট হচ্ছে, জিতছে, নেতা হচ্ছে, মন্ত্রী হয়েছে, 34 বছর ক্ষমতায় ছিল, নকশাল আন্দোলন করেছে, তারা কার্যতই দেশের অন্তরাত্মায় নিজেকে এই দেশের নাগরিক, এই দেশের দায়িত্ববান একটা দল বলতে পারেনি। কারণ দেখুন স্বাধীনতার আগে 46-এ এই জ্যোতিবাবুরা তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তারা চিৎকার করে কলকাতার বুকে স্লোগান তুলেছিল লড়কে লেগা পাকিস্তান, লড়কে লেগা গোর্খাস্তান। অর্থাৎ আজকের যে গোর্খাল্যান্ডের দাবিটা বা দার্জিলিং এ,
সেটা কিন্তু তখনকার দিনে রতনলাল ব্রাহ্মণ, গোপাল মিস্ত্রি, এই কমরেড জ্যোতিবাবুর সহকর্মী, তাদের শুধুমাত্র দাবি ছিল না, এই দাবির পিছনে পার্টির প্লেনারামে স্বীকৃতি আছে। আমি চাইলে আপনাকে একাধিক ডকুমেন্টস দেখাতে পারি। পাকিস্তান দাবি তারা মুসলিম সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে দাবিটা করেছিল, কিন্তু মুসলিমরাও ভালো করে জানে যে পাকিস্তান বা এখন যেটা বাংলাদেশ, সেখানে কার্যত যারা স্বেচ্ছায় যেই মুসলিম সম্প্রদায়ের ভাইরা গিয়েছিল, বোনেরা, তারা এখনো পর্যন্ত সেখানে নাগরিক স্বীকৃতিটা পায়নি। এটা বামপন্থী জানার কথা। তারা কিন্তু আজও ঐতিহাসিক ভুল বলে কথাটা স্বীকার করেনি। ভাবছে স্যার, এরা কেন ভাবছে, এরা কেন পাকিস্তানের জল বন্ধ হলো কেন? এরা এটা ভাবছেই না, একদম এরা এইসব কিছু ভাবছে না। এই ইস্যুটাকে কার্যত দেশদ্রোহী একটা ইস্যুকে বাতাসে তুলে নিয়ে একটা ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা একটা সেকশনকে, যেই মৌলবাদী সেকশনটাকে তারা ভুল পথে চালিত করে তাদের ভোট ব্যাংকে পুষ্ট করছে। আমি বামপন্থীদের কাছে প্রশ্ন করছি, বামপন্থী মানে যুগে যুগে প্রগতিশীলতার প্রতীক। এরা কোন বামপন্থী? যেই স্ট্যালিন, আপনাকে আমি একদম ডকুমেন্টস দেখাতে পারি, যেই স্ট্যালিন অপারেশন বারবারোসা, যখন হিটলার 1941 সালে সোভিয়েত হামলা করলো, তখন স্ট্যালিন, এদের পিতা, এদের গুরুদেব স্ট্যালিন বসে আছে ক্ষমতায়, কমরেড স্ট্যালিনকে যখন একতরফা হামলা করলো, স্ট্যালিন কি সেদিনকা হিটলারের মতো স্বৈরাচারী নেতাকে কানে কানে গিয়ে বলেছিল যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই? গণতান্ত্রিক দেশে যুদ্ধ নয় শান্তি চাই বলা যাবে না, এ কেমন কথা? একদম আপনার কথা ঠিক। আমি আপনাদের কাছে মিরাতুন নাহার দিদি, আপনি আমার খুব শ্রদ্ধেয় দিদি, জয়াদি, বোলান্দি, আপনার কাছে আমার একটা বিনীত প্রশ্ন। এই বলার রাইটসটা আপনাকে দিয়েছে ভারতের সংবিধান, কিন্তু এই জায়গায় আমার একটা যেটা প্রশ্ন, যখন পাকিস্তান হামলা করে পুলওয়ামায় আক্রমণ করে ছত্রখান করে দিল 26 জন ভারতীয়কে, তার মধ্যে 25 জনের ধর্মীয় পরিচয় দেখে মারা হলো, সেই দিন একটাবার রাজপথে একটা মিছিল করে বলেছিলেন পাকিস্তান মুর্দাবাদ, বলেছিলেন পাকিস্তান যুদ্ধ নয় শান্তি চাই, জঙ্গি নয় শান্তি চাই বলেছিলেন? সেদিন বলেছিলেন, প্রমাণ কোথায় পাকিস্তান মেরেছিল? অর্থাৎ সিলেক্টেড সেকুলারিজম, সিলেক্টেড আন্দোলন, এই তথাকথিত এই বুদ্ধিজীবী, তথাকথিত শহরে নকশাল, তথাকথিত বামেদের ঐতিহাসিক চরিত্র, এরা স্ট্যালিন, এদের গুরুদেব স্ট্যালিনের কথাই মানে না। হ্যাঁ, তাহলে সেদিন স্ট্যালিন কি করেছিল, যাকে আপনারা পুজো করেন সকাল বিকাল ফুল বেলপাতা দিয়ে? স্ট্যালিন সেদিনকা কিন্তু যুদ্ধ নয় শান্তি চাই বলেননি। তিনি জানতেন হিটলারকে যুদ্ধ নয় শান্তির বাণী, হ্যামলিনের বাঁশি বাজালে হিটলার বুঝবে না। হ্যাঁ, তাহলে স্ট্যালিনকে বলুন, স্ট্যালিন সেদিন যদি 1 লক্ষ রেড সোলজার, ইউএসএসআর সোভিয়েতের 1 লক্ষ সোলজারের প্রাণ বিনিময়ে হিটলারকে খতম না করতো, আজকে আমি আপনি, ইভেন কলকাতার বুকে এই শহরে সোনো পাউডার মাখা নকশালরাও টিকতে পারতো না হিটলার বিধ্বংস। দেখুন 57টা। নাহারকে প্রশ্ন করতে গেলে তিনি বলছেন যারা বিরোধী কথা বলে তাদের কাছে যান, গিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, তাই আপনার কাছে প্রশ্ন করলে আপনি যখন ওখানে পাঠান, আবার নিজেকে বলেন আপনি সহিষ্ণু, উত্তর দিন না ম্যাডাম। আপনি তো বিচক্ষণ মানুষ, আপনার লেখা পড়ে আমাদের ছাত্র জীবনটায় বড় হয়েছি। আপনারাই তো ইতিহাস বইয়ে লিখেছিলেন বামেদের সময় বীর সাভারকার। এখন যখন বলছেন বীর সাভারকার মার্সি পিটিশন দাখিল করেছিল, সাভারকার গান্ধী হত্যা করেছিল, তাহলে আপনাদের চালিত 34 বছরের সরকারে আমি পড়াশোনা করেছি, আপনি করেছেন কিনা জানি না, ওই ইতিহাস বইটায় আমরা পড়েছিলাম সাভারকার বীর। একটাবার ওইখানে আপনি লেখেননি উনি ক্ষমা চেয়েছিলেন ব্রিটিশদের কাছে, উল্টো আমরা এটা পড়েছিলাম আপনার নেতা মানবেন্দ্র রায় ক্ষমা চেয়েছিল ব্রিটিশদের কাছে। 1 ডজন নেতা আপনাদের আছে, রজনীপাম দত্ত, আমি নাম বলছি, 1 ডজন কমরেড ক্ষমা চেয়ে ব্রিটিশদের থেকে মুচলেকা দিয়ে দেশে এসেছিল। আপনারা দেশদ্রোহিতার কথা বলেন। পৃথিবীর ইতিহাসে যদি ঘাটা যায়, চরমতম দেশদ্রোহিতার পরিচয় ভারতের কমিউনিস্ট পার্টি দিয়েছিল। আমি একটা কথা বলি আপনাকে, স্ট্যালিন তখন জীবিত, নেতা ওদের রমেন সেন দেখা করতে গিয়েছে, পার্টির বড় নেতা স্ট্যালিনের সাথে সোভিয়েতে। স্ট্যালিন একটা কথা বলেছিল, কেমন দেশপ্রেমী কমিউনিস্টরা তো দেশপ্রেমী হয়। আপনার দেশের নেতাজি দেশপ্রেমী নেতাজির পাশে থাকেননি, তাকে তেজর কুকুর বলেছেন। রমেন সেন তার আত্মজীবনীতে পড়ে লিখেছিল, এটা এদের ইতিহাস। ফলে আজকে যারা কলকাতার বুকে যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, জল কেন বন্ধ করলেন, হ্যান করলেন তেন করলেন, আমি আপনাদের আন্দোলনটাকে সমর্থন করতাম, মানবতার কারণে করতাম, যদি এটা একতরফা না হতো। উল্টো পাশে যদি এই কথাটা বলতেন চীন মুর্দাবাদ, কেন হামলা করেছেন 62-তে,
কেন উরুগুয়ে মুসলিমদেরকে প্রদেশের পর প্রদেশ ধ্বংস করে দিয়েছে চীন? একটা কথা বলেছেন আপনি? দেখুন চীনে গিয়ে উরুগুয়ে প্রদেশে কোনো মুসলিম মানুষ রোজা করতে পারে না। 300 বছরের পুরনো একাধিক মসজিদ গুড়িয়ে দিয়েছে। পৃথিবীর সবচাইতে বড় মুসলিম ইসলাম ধ্বংসকারী দেশ চীন। এইখানকার কমরেড একটা কথা বলেছে, শুনেছেন? আমার কথা নয়, একাধিক দৈনিক পেপার, গতকালও একটা দৈনিক পেপার, এটা সেকুলার পেপার, কোনো বিজেপি বা অন্য কোনো চ্যানেল নাই, একদম সেকুলার পেপার লিখেছে উরুগুয়েদের অবস্থা। কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে হিটলারের মতন। যে হিটলার ওখানে ইহুদিদের ঢুকিয়ে মারতো, চীন উরুগুয়ে প্রদেশে উরুগুয়ে মুসলিমদের যাদের ইসলাম চর্চা করার অধিকার নেই, চায়না যেটা বলে দেবে সেই মতে ইসলাম চর্চা করতে হবে। রোজা করা যাবে না, রোজা করলে চাকরি চলে যাবে, ফাস্টিং করা যাবে না। আমার কথা নয়, চ্যালেঞ্জ করে বলছি। একটাবার কথা বলেছেন? একটাবার রাস্তায় প্রতিবাদ করেছেন? একটাবার পাকিস্তান বাংলাদেশে এত অত্যাচার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেয়েদের মারা হচ্ছে, হ্যাঁ, কোনো ইয়ে নেই? ওখানকার মুর্শিদাবাদের সাধারণ মুসলিম মানুষ ফ্রিজ কিনে দিচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে আক্রমণ হওয়ার পরে। অথচ বামেরা যারা কৌটা নাচিয়ে রাস্তা ভিক্ষা করে, তাদের বড় বড় অট্টালিকার মতন বিল্ডিং বানিয়ে ফেলেছে পার্টির অফিস, শীতাতপ নিয়ন্ত্রিত, 28 লক্ষ 30 লক্ষ টাকা গাড়ি চড়ে বেড়ায়। তারা একটাবার ওখানকার দুর্ভাগ্যজনক একটা গোষ্ঠী সংঘর্ষে দাঁড়িয়েছে? আমি বলছি, শতরূপ ঘোষ বলছে বিজেপির জাতীয় পতাকা ধরার কোনো অধিকার নেই, এই জাতীয় পতাকা ওরা ধরে নোংরামি করার জন্য। আমি শতরূপকে খুব স্নেহ করি, শতরূপ ভাই খুব ভালো সুবক্তা, উজ্জ্বল ভবিষ্যৎ হোক ওর রাজনীতিতে, কিন্তু আমি ওর ভুল ধরার জন্য একটা কথা বলি, ওকে বিনম্র শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, যদি যেই দলটার কথা বললেন তাদের জাতীয় পতাকা তোলার অধিকার, ধরার অধিকার নেই যদি বলে থাকেন, এ রাজ্যের কমিউনিস্ট পার্টি তথাকথিত, আমি পিছনে লাগিয়ে নিলাম, সিপিআই সিপিআইএম, তাদের ধরার অধিকার আছে। ভাই, তোমার দলের তো বহু বর্ষীয়ার নেতা আছে, দিনের পর দিন 15ই আগস্টে 26শে জানুয়ারি পতাকা তোলেনি, কারণ তোমাদের মনে হয়েছে এই স্বাধীনতাটা অর্জিত নয়। আরেকটা জিনিস স্যার, নরেন্দ্র মোদী নাকি শুভেন্দু অধিকারীর নতুন বাপ, বলছি স্যার বাবা নিয়ে এই ধরনের কটাক্ষ আপনি কিভাবে? না, সিপিএম এর নেতাদের এটা স্বাভাবিক চল, বাম, এখানকার বাম নেতাদের, ওরা মহেশ্বতা মেধা পাটেকর মহেশ্বতাকে নন্দীগ্রামে যখন তারা গিয়েছিল সন্ত্রাস বিধ্বস্ত এলাকাগুলো সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে ফেলেছে সিপিএম, তাদের এলাকায় গিয়েছিল বলে ওদেরকে তখন বিনয় কঙ্গার অশ্লীল ভাষায় মন্তব্য করেছিল। শুধু তাই নয়, বিনয় কঙ্গার, হরেকৃষ্ণ কঙ্গার, অনিল বসু, আনিসুর রহমান, আমি একটার পর একটা নাম বলছি, তারা যে অশ্লীল ভঙ্গিমায়, বিমান বসু, শ্যামল চক্রবর্তী, তারা যে অশ্লীল ভঙ্গিমায় তখনকার দিনের বিরোধী নেতাদেরকে আক্রমণ করত, সেগুলোর খতিয়ান আমি মুখে আনতে পারবো না, সেই ভাষাগুলো, হ্যাঁ একদম, এই কথাগুলো ওদের মুখেই শোভা পায়। আজকের দায়িত্ববান রাজনীতিবিদরা এই কথা বললে পরে ওরা, এই শতরূপ বাবুরা বড় বড় নীতির কথা বলে। আমি এই নামগুলো বললাম, হরেকৃষ্ণ কঙ্গার, বিনয় কঙ্গার, বন্দুকের নলে কি এটা পড়ানো আছে, ড্যাশ ড্যাশ, এই কথাগুলো, হ্যাঁ এই কথাগুলো বিশ্রী বাজে কথা, অশ্লীল, মুখে আমি নিতে পারলাম না। বন্দুকের নলের উপরে কি এটা লাগানো থাকবে? হ্যাঁ, এই কথাগুলো জ্যোতিবাবু, আমি একটার পরটা, বুদ্ধবাবু কি বলেছিল, আমাদের ইট মারলে তো আমরা পাটকেল মারবই, লাইভ হেল করে দাও নন্দীগ্রামে ঘিরে, এই কথাগুলো কমরেড কারা বলেছিল? একটু পরিসংখ্যানটা দেখুন না কমরেড, তথ্য পরিসংখ্যান দেখে কথা বলুন। এই অনিল বাবু ঘুরে ঘুরে বেঁকিয়ে বেঁকিয়ে বলেছিল যে ম্যাডাম, আপনার মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন বিরোধী নেতা বলেছিল, ম্যাডাম আপনার রেট কত, মুখে আনতে পারবেন? কোনো মহিলার সম্পর্কে মুখে আনতে পারবেন? ওরা বলেছিল, তারপরে ওরা নীতির কথা বলে, গাধায় হাসবে কমরেড শতরূপ, গাধায় হাসবে। আমিও কন্ডেম করছি বিরোধী কোনো নেতা যদি এই ধরনের কথা বলে, আগে নিজের জায়গা থেকে আত্মসমালোচনা করতে শিখুন। আপনারা এখন 0, এটা না করলে আগামীতে মাইনাস নামক কোনো সংখ্যা যদি ভোট রাজনীতিতে থাকে সেটাও অ্যাচিভ করবেন।